দেশের কোথাও দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ। 25 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের উল্লাস, যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় মিষ্টি বিতরণ। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে মঙ্গলবার রাতে, বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। এবং শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি, আরো বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত, অনিশ্চিত গন্তব্যে আশ্রয় প্রত্যাশীরা। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 25 সেপ্টেম্বর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভা কক্ষে এ কথা জানান চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। জিলহজ মাসের 10 তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মহান আল্লাহর নামে পশু কোরবানির মাধ্যমে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 25 সেপ্টেম্বর 2015 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হইবে। এদিকে ঈদে বাড়ি ফিরতে ট্রেনের আগাম টিকিট কিনতে রাত থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে জড়ো হয়েছেন অনেকেই। এই মুহূর্তে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার এজাজ সৌমিক। বাড়ি ফেরা মানুষের প্রস্তুতির খবর জানবো তার কাছ থেকে। এজাজ। সজল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিটের ব্যবস্থা করেছে বরাবরের ন্যায়। আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে 20 তারিখের টিকিটটি দেওয়া হবে এবং পর্যায়ক্রমে 19 তারিখ পর্যন্ত এই অগ্রিম টিকিট দেওয়া হবে। 24 তারিখের টিকিট ঈদের আগের দিন পর্যন্ত এই টিকিটটা দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন যেহেতু কালকে 20 তারিখের টিকিট দেওয়া হবে অর্থাৎ আগামীকাল সকাল থেকে, এবং এই 24 সকাল থেকে অর্থাৎ সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত এই অগ্রিম টিকিট দেওয়া হবে। তো কালকের যে 20 তারিখের যে টিকিটটি দেওয়া হবে সেটির জন্য এখন এই মধ্যরাতে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই স্টেশনের যে টিকিট কাউন্টারের বাইরে যে চত্বর রয়েছে সেই চত্বরে তারা অপেক্ষা করছেন। এবং আসলেও আপনি জানেন যে ট্রেনের টিকিটের চাহিদা বরাবরই সবসময় বেশি থাকে এবং বাসের তুলনায় ট্রেনের যাত্রা একটু স্বস্তিদায়ক বলে আসলেও চাহিদা যাত্রীদের কাছে বেশি। এই কারণে সকাল থেকে খুব বেশি হুড়োহুড়ি হয়, যার দরুন যাতে সহজেই টিকিটটি পাওয়া যায় সেজন্য এখানে একদম প্রথম দিকে এসে, অর্থাৎ আমি যেটা আপনাকে বলে রাখি যে সকাল রাত 11টা থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে এসে যাত্রীরা জড়ো হয়েছেন এবং একদম প্রথমেই যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সকালবেলা একদম সকালে টিকিটটা নিয়ে তারা তাদের কর্মস্থলে যেতে চান। তো একই সঙ্গে আপনাকে বলে রাখি যে কালকে বাংলাদেশ রেলওয়ে থেকে যে টিকিটটি দেওয়া হবে সেটি হচ্ছে 20 তারিখের এবং 16 তারিখে দেওয়া হবে 21 তারিখের টিকিট, 17 তারিখে দেওয়া হবে 22 তারিখের, 18 তারিখে দেওয়া হবে 23 তারিখের টিকিট এবং 19 তারিখ সর্বশেষ দেওয়া হবে 24 তারিখের টিকিট। এছাড়া বলে রাখি যে এবার ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে কিছু স্পেশাল কোচের ব্যবস্থা করেছে, যে অন্যান্য বিভিন্ন যে আন্তনগর এবং লোকাল যে ট্রেন সার্ভিস রয়েছে সেটি তো আছে, এর সঙ্গে এই সকল ট্রেনের সঙ্গে আরও অতিরিক্ত প্রায় সব মিলে 138টি কোচ বা বগি সংযোজন করা হয়েছে। এবং এছাড়াও বাংলাদেশ রেলওয়ে থেকে যেটা জানানো হয়েছে যে এর সঙ্গে প্রায় 29টি নতুন ইঞ্জিন যোগ করা হবে বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে। এবং বাংলাদেশ রেলওয়ে আশা করছে যে এই সকল সার্ভিসের মধ্য দিয়ে এবার সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন তারা করতে পারবেন এবং যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আমাদের সহকর্মী ইজাজ সৌমিক কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন ঈদে ঘরমুখো মানুষরা টিকিট প্রত্যাশায় টিকিটের জন্য যেভাবে করে প্রস্তুতি নিচ্ছেন, রাতে ট্রেনের টিকিটের জন্য যেভাবে করে সেখানে জড়ো হয়েছেন, সেই খবরাখবর বা সেই প্রস্তুতির সবশেষ খবরাখবর। টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে সরকারের এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় নেমে উচ্ছ্বাস করেন হাজার হাজার শিক্ষার্থী। ন্যায্য দাবি নিয়ে করা ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী টিউশন ফি কাঠামো প্রণয়নের। মুহূর্তেই বদলে গেল রাজপথের চিত্র, নিমেষেই ক্ষোভ পরিণত হলো বিজয় উল্লাসে। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এভাবেই খবরটি পৌঁছায় আন্দোলনকারীদের কানে। সাথে সাথেই উত্তপ্ত রাজপথে ছড়িয়ে পড়ে উৎসবের রং। এই মুহূর্তের খুশি আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই বিজয়টা আসলে আমাদের সাধারণ মানুষের বিজয়। সাধারণ মানুষ যে আমাদেরকে যেভাবে স্যাক্রিফাইস করেছে, তারা পায়ে হেঁটে রাস্তা পার করেছে এবং তাদের গন্তব্যস্থানে বিভিন্ন অসুস্থ মানুষ ছিল, তারা যে স্যাক্রিফাইসটা করেছে, এই গ্লোরিটা তাদের। যৌক্তিক দাবিটা মেনে নিয়েছে, তার সাথে সাথে যেন বেসরকারি ইউনিভার্সিটিতে ছাত্রদের প্রতি তারা খেয়াল রেখে ভবিষ্যতে যেন তাদের টিউশন ফির উপর একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে। ভ্যাট কখনোই ন্যায্য ছিল না, যা আমাদের দাবি আমরা বুঝিয়ে পেয়েছি, এজন্য আমরা খুবই আনন্দিত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে জানাই সালাম, হাজারো সালাম স্যারের এই সিদ্ধান্তের জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। কিন্তু তখনও রাজপথে থাকা না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আন্দোলনের সংগঠকরা। পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার অনুরোধ করার পরও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। যেহেতু আপনাদের যে দাবি ছিল সেটা মানা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, প্রত্যেকটা টিভির মিডিয়াতে আসছে, সেটা দেখে আপনারা এখন অবরোধ তুলে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা 100% নিশ্চিত হয়ে আমরা ক্লাসে ফিরে যাব। যদি তাহলে আমরা ক্লাসে ফিরে যাবো। আর যদি ভ্যাট এখনো প্রত্যাহার না করে 100%, শুধু এই বছরের জন্য না, সারা জীবনও, এবং কোন সরকার যাতে দুঃসাহস না করে শিক্ষার উপরে ভ্যাট দিতে। 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নো ভ্যাট অন এডুকেশনের ব্যানারে গত বৃহস্পতিবার আন্দোলন তুঙ্গে উঠলেও এটি চলছে প্রায় 3 মাস ধরে। এই বাস্তবতায় আর অপেক্ষা যেন সইল না সাধারণ শিক্ষার্থীদের। হাজারো শিক্ষার্থীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস একসময় রূপ নেয় বিজয় মিছিলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় আয়কর মেলা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় দেশের রাজস্ব আয়ের বড় অংশই শিক্ষা খাতে ব্যয় করা হয় বলেও জানান তিনি। ভ্যাট বিষয়ে সরকারের যে অবস্থান, মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাক্রমে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় উপর কোনো যে 7.5% যে ভ্যাট ছিল, এটা আর থাকবে না। এর আগে অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশলী কলেজের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফির ওপর ভ্যাট আরোপিত থাকলেও চলতি অর্থ বছরই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে 7.5% ভ্যাটের আওতায় আনা হয়। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে মন্ত্রী পরিষদ বৈঠকের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপ করা 7% ভ্যাট প্রত্যাহার করে নেয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। এর আগে সোমবার সকাল 10টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান। এর আগে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। সভায় সিভিল কোড আইনের খসড়ার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়াও কোস্টগার্ড আইন 2015তেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।
এদিকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসার আগে সোমবার দুপুর পর্যন্ত সড়ক অবরোধের কারণে স্থবির ছিল গোটা রাজধানী। ঘন্টার পর ঘন্টা গাড়িগুলোকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিশু, নারী সহ সব বয়সী মানুষকে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে দেখা যায়। সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, উত্তরা, পান্থপথ সহ বিভিন্ন এলাকার রাস্তা দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রধান সড়কগুলোতেও গাড়ি চলাচল করতে না পারায় আশেপাশের ছোট গলিতে গাড়ি প্রবেশ করলেও সেগুলোতেও সৃষ্টি হয় যানজট। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হয় বেশি বিপাকে। যানজটে কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকে, আর এতে বাস বা সিএনজি চালকদেরও পড়তে হয় বিপাকে। এদিকে ভ্যাট প্রত্যাহারের পর অবরোধ তুলে নিলেও গণপরিবহন সংকটে আবারও ভুগতে হয় নগরবাসীকে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়তই হু হু করে বাড়ছে শিক্ষা ব্যয়, কিন্তু সে তুলনায় বাড়ছে না শিক্ষার মান। আর এজন্য আঙুল উঠেছে বিশ্ববিদ্যালয়ের দেখভালের দায়িত্বে থাকা মঞ্জুরি কমিশনের দিকে। তবে তাদের মতে দায়িত্বে থাকলেও রয়েছে ক্ষমতার অভাব। আর শিক্ষাবিদরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে দরকার যৌক্তিক কাঠামো প্রণয়ন। আরো জানাচ্ছেন সাফিন জাহিদ। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, যেখানে গত 2 বছর আগেও প্রতি সেমিস্টারে 1 ক্রেডিটের জন্য খরচ ছিল 1100 টাকা, এরপর এখন সেখানে খরচ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে খরচ বাড়লেও বাড়েনি শিক্ষার মান। আমরা যে সুযোগ সুবিধাগুলো পেতাম ওরা এর চেয়ে বেশি কিছুই পাচ্ছে না। স্পেসিফিকলি বলতে গেলে ক্যাম্পাস বাড়েনি বা ক্লাসরুমের সংখ্যা বাড়েনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানোর জন্য সরকার এবং এর সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের উচিত এর নজরদারি করা। শুধু এ বিশ্ববিদ্যালয়ই নয়, এমন চিত্র দেশের প্রায় সবগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 83টি, যেখানে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছেন দেশের মোট শিক্ষার্থী প্রায় 63%। আর এটাকেই পুঁজি করে মূলত ব্যবসায়িক স্বার্থ আদায় করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এসব বিশ্ববিদ্যালয়গুলোকে দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারপরেও প্রতিনিয়তই শিক্ষার পিছে যে লাগামহীন ব্যয় বাড়ছে, সে অনুযায়ী কেনই বা বাড়ছে না বিশ্ববিদ্যালয়গুলোর মান। তারা বলছেন, বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করা প্রয়োজন। এটা যদিও মনিটরিং দায়িত্ব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সে ধরনের কোনো ক্ষমতাই নেই। আমরা যদি নিজের থেকে কোনো ব্যবস্থা নিতে যাই, তার যে আইনগত ভিত্তি সেটা তো আমাদের নাই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকি না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ইচ্ছে মতো টিউশন ফি নির্ধারণ করছে। পাবলিক ইউনিভার্সিটিতে বেতন বাড়াচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু এখানে তো আর সরকার টাকা দিচ্ছে না। এই বেতন বৃদ্ধির টাকা, যে এডিশনাল এক্সপেন্সেসটা, সেটা তো আসলে ফির উপরে নির্ভর করে আমাদের চলতে হয় আর কি। তবে শিক্ষাবিদরা বলছেন, এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে হলে সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারকি প্রয়োজন। এই যে তারা অযৌক্তিকভাবে যে প্রত্যেক বছর যে আপনার বাড়িয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় কোনো মতে এটা জাস্টিফাইড নয়। সরকারের পক্ষ থেকে স্ট্রং মনিটরিং একটা সিস্টেম যদি ডেভেলপ করা হয়, যে তোমার কি খরচ, তোমার কত ইনকাম, তুমি বাড়াবা কি না। তারা বলছেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য অযৌক্তিকভাবে কোনো প্রতিষ্ঠান যদি টিউশন ফি বাড়ায়, তাহলে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করে কমিশনের উচিত হবে ব্যবস্থা গ্রহণ করা। সাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ রক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আগামী 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ পুরস্কার দেওয়া হবে। জাতিসংঘের এই পুরস্কারটিকে পরিবেশ বিষয়ে সবচেয়ে মর্যাদাকর বলে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি এবছর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চোরা শিকার বিরোধী সংগঠক ব্ল্যাক মাম্বা, দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোমান ও ব্রাজিলের ভেষজ প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচুরা। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করে ঢাকা সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অতুল খার বলেছেন, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য রোল মডেল। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন অতুল খার।
এ সময় পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা এ সময় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, শান্তি রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। প্রবাসের সময় আরো থাকছে, সারা দেশে একযোগে আয়কর মেলা শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর। এবারই প্রথম মেলা হবে 86টি উপজেলায়। ভোগান্তি এড়াতেই মেলার প্রতি আগ্রহী ব্যবসায়ীরা। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরো স্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় সোমবার এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে বৃহত্তর ময়মনসিংহের অন্য দুই জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে ঢাকা বিভাগেই। প্রশাসনিক নানা কর্মকাণ্ডে কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনতে নতুন বিভাগ গঠনের বিষয়টি এবছরের শুরু থেকেই আলোচনায় ছিল। সবশেষ জানুয়ারিতে বিভাগ গঠনের প্রস্তাবে ময়মনসিংহকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। অবশেষে সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে মোট 4টি জেলাকে নিয়ে দেশের 8ম বিভাগ হিসেবে নাম ঘোষণা করা হলো ময়মনসিংহের। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলার সমন্বয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এটা হেডকোয়ার্টার্স হবে ময়মনসিংহ শহরেই। এর আয়তন হবে 10,584 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা হবে 1,13,69,606 জন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ফরিদপুর বিভাগ বাস্তবায়ন হলে নতুন বিন্যাস হবে ঢাকা বিভাগের জেলাগুলোর। যখন পরবর্তী পর্যায়ে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোকে নিয়ে যখন আরেকটি বিভাগ হবে, তখন ঢাকা বিভাগকে আবারও পুনর্গঠনের প্রয়োজন দেখা দেবে। বৃহত্তর ময়মনসিংহ বলতে আমরা সাধারণত 6টি জেলা আমরা বুঝি। এর মধ্যে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ এই নতুন বিভাগে আসছে না। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পৌরসভা, কুমিল্লার হোমনা পৌরসভার সীমানা সম্প্রসারণ ও মুরাদনগর উপজেলায় পৃথক একটি থানা হিসেবে বাঙ্গুরা বাজারের অনুমোদনও দেয়া হয় নিকারের বৈঠকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন বিভাগ করার সিদ্ধান্তে উল্লসিত ময়মনসিংহের মানুষ। খবর প্রকাশের পরই একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন তারা। 1989 সন থেকে আমরা বিভাগের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিলাম। আজকের এই দিনটা এই ময়মনসিংহ বিভাগের সকল মানুষের জন্য একটা স্মরণীয় দিন। দীর্ঘদিনের আন্দোলনের ফসল পুরাতন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বিভাগ হিসাবে এই দেশে পরিচিতি লাভ করবে। আজকে আমাদের আন্দোলন সফল। আমরা ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত। এটাই সরকারকে আমরা এই বিভাগ বাস্তবায়নে ফাইনাল করার জন্য এই জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এটার প্রতি আগে আসতেছে এবং এটা আনন্দ প্রকাশ করতেছে। ময়মনসিংহ বিভাগ হবে স্বাধীনতার পর থেকেই এই 2 কোটি জনপদের মানুষ এটাই ভেবে আসছিল। দীর্ঘদিন পরে হলেও সে আশার প্রতিফলন ঘটেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের ময়মনসিংহ বিভাগ দিছে, অনেকদিন যাবত হওয়ার কথা ছিল, এখন হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের জন্য আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের এই প্রাণের দাবিকে মেনে নেওয়ার জন্য। মঙ্গলবার রাত 10:30টার দিকে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। পরদিন সকাল অর্থাৎ বুধবার 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে গত 5 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় 10 দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তিনি মারা যান। সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আসার পরে ভালো ছিল, কালকে পর্যন্ত ভালো ছিল, আমার সাথে কথা টথা বললো, সব বললো চলো আমরা দেশে যাই, গিয়ে দেশে গেলে ঠিক হয়ে যাবে। আজকে সকালবেলা নাস্তা খাইছে, ডায়ালিসিস চলতেছিল,
ডায়ালিসিস হাফ করার পরে হঠাৎ করে ওনার হার্ট ফল করে পড়ে আমার বাবা। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি করলে সবাই আল্লাহ মাফ করে দিয়েন, সবাই এটাই আমরা চাই, আমার আব্বা যেন আত্মার শান্তি পায়। সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি এস.কে. সিনহার অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে দেয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি অশোভনমূলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এ ধরনের ঘটনা বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন বলেও মনে করেন তিনি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন বার সভাপতি। আগামী 17 সেপ্টেম্বর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে বিদায়ী সম্বর্ধনা না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রধান বিচারপতির বিরুদ্ধে একজন বিচারকের এই ধরনের কাজটা শোভনীয় হয়নি। বিচার বিভাগে এই ধরনের ঘটনা আর ঘটেনি। রাষ্ট্রপতি একমাত্র তিনি অপসারণের ক্ষমতা রাখেন। রাষ্ট্রপতি যদি মনে করেন যে বিষয়টি সংসদে পাঠাবেন, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু আসছে না। এ কারণে লোকসানে রয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ব্রিটিশ আমল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে নিয়মিত প্রচুর পরিমাণ ভারতীয় গরু আসে দেশে। ওই সময় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি হাটটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিতি পায়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর ভারতীয় গরু আসা কমে যাওয়ায় 2005 সালে বন্ধ হয়ে যায় হাটটি। এরপরই পশুর সবচেয়ে বড় হাট হিসেবে গড়ে ওঠে রাজশাহীর সিটি হাট। কোরবানিকে সামনে রেখে হাটটিতে চোরাইভাবে অল্প গরু ও মহিষ আসলেও সীমান্তে বিএসএফ এর নির্যাতনের ভয়ে বেশিরভাগ ব্যবসায়ী ছেড়ে দিয়েছেন এই পেশা। এটা সবচেয়ে বড় হাট, এই মহিশালবাড়ির হাট ব্রিটিশের আমলকার হাট। এখন গরু বছর আসে না সেরকম ধরনের, 2-4টা হয়তো আসে, তো গাড়িতে চলেছে মাত্র। আমিও যেতাম গরু আনতে, কিন্তু এখন যাইনি, এখন ভয় লেগে গেছে, মানুষকে মেরে ফেলে দিচ্ছে বিএসএফ। এ কারণে আসছে ঈদে কোরবানির পশুর সংকট দেখা দেওয়ার পাশাপাশি দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। 16,000 টাকা মনটা 17-18,000 টাকা মনে চলে যাবে গরুর মাংস। একটা গরু কিনতে লাগে এই ধরনের বিপদে পড়বে যারা কোরবানি দিবে। এখন যদি আমদানি বেশি থাকে তাহলে একটু মালটার এখন দামটা একটু কমার আশা আছে। এই তো বড় বেলটা কোনো মাল নাই, তার জন্য এখন দামটা খুব বাড়তি। অন্যদিকে শুল্ক কর্মকর্তারা বলছেন ভারতীয় গরু আসা কমে যাওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গরু আসতো আপনার 4-5 হাজারের মতো, এবং তখনকার রাজস্ব আদায় ছিল আপনার 20-25 লাখ প্রতিদিন। এখন বর্তমানে 1 থেকে 1.5 লাখের মতো রাজস্ব আদায় হচ্ছে, মানে তার মানে 200-250 গরু আসছে। তবে সংশ্লিষ্টদের মতে ঈদের আগে সীমান্তের করিডোর কিছুটা শিথিল হলে কোরবানির পশুর সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ছিল একটি সূক্ষ্ম পরিকল্পনা। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর গল্প বলার শীর্ষক এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, নিজের ওপর আঘাত আসতে পারে এমন কথা বঙ্গবন্ধু কখনোই বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু একটা জিনিস মনে রাখতে, হয়তো আঘাতটা ওনার উপরে আসবে না ব্যক্তিগতভাবে, আঘাতটা হয়তো ওনার দলের নেতা কর্মীদের উপরে আসবে, এইটা নিয়ে উনি বেশি শঙ্কিত থাকতেন। বঙ্গবন্ধুর হত্যার যে পরিকল্পনা, এইটা কিন্তু একটা সূক্ষ্ম পরিকল্পনা ছিল। জেলা কমিটিকে আনা হলো রাজনৈতিক প্রশিক্ষণের নামে, আর গভর্নরদের আনা হলো প্রশাসনিক প্রশিক্ষণের নামে, অর্থাৎ সমস্ত জেলাগুলি শূন্য, নেতৃত্বহীন। যদি এই অবস্থাটা না হতো, ওই ঘটনার দিন যে কোনো জেলায় যদি একটা কূপ দেওয়া হতো, তাহলে সারা দেশে আগুন জ্বলে যেত। কিন্তু এটা অনুধাবন করেই পরিকল্পনাকারীরা এই পরিকল্পনা করেছিল। ঢাকা সহ দেশের 7টি বিভাগে মঙ্গলবার একযোগে পালিত হবে আয়কর দিবস। জনসাধারণকে কর দিতে উৎসাহিত করতেই দেশ জুড়ে কর দিবস ও সপ্তাহব্যাপী কর মেলার আয়োজন করা হচ্ছে। এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর পরিশোধের সুযোগ ও জনবান্ধব কর নীতিমালা প্রণয়নে কাজ করছে তারা।
আয়কর দিবস পালনের পর 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আয়কর মেলা। এর মধ্যে জেলা শহরে কর মেলা হবে 4 দিন করে। আর এবারই 86টি উপজেলায় প্রথমবারের মতো হবে এ মেলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে সাধারণ জনগণকে কর দিতে উৎসাহিত করতে ভূমিকা রাখবে এ মেলা। এদিকে বিগত কয়েক বছরে আয়কর মেলা যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা কর অফিসগুলোর ভোগান্তি এড়ানোর জন্য বলে মনে করেন ব্যবসায়ী ও করদাতারা। তবে কর পরিশোধের নিয়ম সম্পর্কে সাধারণ করদাতাদের জানাতে সভা সেমিনারের মতো কর্মসূচি ব্যাপকভাবে গ্রহণ করা দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। এবার প্রবাসের কিছু খবর। দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, বাংলাদেশিদের তুলনায় পশ্চিমবঙ্গের পাঠকদের গ্রহণযোগ্যতা কম। কলকাতায় বাংলাদেশি বইমেলার ৫ম আসরের শেষ দিন রোববার বই পাইরেসি বিষয়ক এক আলোচনা সভায় তিনি আরো বলেন, দুই দেশেই বই পাইরেসির কারণে লেখকরা যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছেন না। আর আয়োজক সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকার পরিচালক বলছেন, দুই দেশের প্রকাশকরাই নিজেদের লেখনীর মাধ্যমে পাইরেসি ঠেকানোর বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একের পর এক বাংলাদেশি প্রকাশনী সংস্থার স্টলগুলো দেখলে মনে হবে এই বুঝি আরেক অমর একুশে গ্রন্থমেলা। কলকাতার রবীন্দ্র সনদে আয়োজন হয়েছিল এই মেলার। 9 দিন ব্যাপী মেলায় পাঠকদের আনাগোনাও নেহায়েত কম ছিল না। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকার আয়োজনে বইমেলাটি রোববার শেষ হয়। মেলার শেষের দিন উন্মুক্ত আলোচনা সভায় যোগ দেন দুই বাংলার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার সহ অনেকে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের বই এবং ঢাকায় পশ্চিমবঙ্গের বই অহরহ পাইরেসি হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। এখানে কিন্তু অনেকেই বাংলাদেশের সিনেমা দেখতে চায়, বাংলাদেশের বই পড়তে চায়। পশ্চিমবাংলায় যারা আছেন, বাংলায় কথা বলেন, বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আরো এগিয়ে আসা উচিত। তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বইয়ের জনপ্রিয়তা না থাকার পেছনে সমরেশ মজুমদার তাদের গ্রহণযোগ্যতার অভাবকেই দায়ী করেন। অন্যদিকে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক জানান, পশ্চিমবঙ্গেও বাংলাদেশি বই জনপ্রিয়তা পাবে যদি পাইরেসি ঠেকানো সম্ভব হয়। বাংলাদেশের বই আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু পাঠকরা যখনই আম্মা, যখনই ফুপা, যখনই নামাজ পড়ে নায়ক ইত্যাদি দেখতে পায়, তখনই তাদের মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হয়। এবং এই প্রতিক্রিয়ার কারণটাতেই বাংলাদেশের অনেক লেখকের বই এখানকার পাঠকের কাছে পৌঁছাচ্ছে না। আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশের পাঠকের তুলনায় পশ্চিমবাংলার হিন্দু পাঠক অনেক বেশি মৌলবাদী। প্রকাশকরা আসলে ডিজিটাল ফরম্যাট এবং বুক ফরম্যাট দুই রকমের পাইরেসির বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। সারা পৃথিবীব্যাপী, আমি আমার প্রবন্ধে কিন্তু উল্লেখ করেছি, সারা পৃথিবীব্যাপী চিত্রটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সারা পৃথিবীর প্রকাশকরা আসলে পাইরেসির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং বাংলাদেশের প্রকাশকরা আমি মনে করি যে এই জায়গায় পশ্চিমবঙ্গের যে এগিয়ে। এবারের বইমেলায় বাংলাদেশের বইয়ের মধ্যে বিক্রির শীর্ষে ছিল জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের বই। এছাড়া হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, আনিসুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বইয়ের চাহিদা ছিল চোখে পড়ার মতো। তরুণদের মধ্যে নাসরিন জাহান ও তুষার আব্দুল্লাহর বইও ছিল বিক্রির শীর্ষে। সময় সংবাদ, কলকাতা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। রোববার নিউ ইয়র্কে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ডক্টর আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আরো অনেকে। এতে নতুন প্রজন্মের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। সেমিনার শেষে মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতে আমি প্রস্তাব করছি আমাদের এখন বোধহয় মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা সম্মান বোধ আসতে পারে। এটা সত্য যে আমরা যুদ্ধ করেছিলাম ঠিক টাকার জন্য না, কিন্তু এটাও সত্য যে আমরা সম্মানের জন্য করেছিলাম। আর সম্মানটা আসতে হলেও তো জীবিকাটা, জীবন তো চালাতে হবে। মানুষের কাছে হাত পেতে গেলেই সেই সম্মানটা আমাদের খোলাতে হয়। সম্মানটা তো আর ওইভাবে হয় না, সম্মানটা করতে হলেও আমাকে সমাজে বাস করতে হবে সুন্দরভাবে, এবং সেটির ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে নো ভ্যাট অন এডুকেশন ব্যানারে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনকারী ছাত্ররা।
সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। এ সময় তারা অবিলম্বে ইউজিসি কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গ্রহণযোগ্য টিউশন ফি নির্ধারণ করে দেওয়ার দাবি জানায়। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন এবং ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেরিতে হলেও নিজেকে এবং ছাত্র সমাজকে সম্মানিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি ছিল দুটো, একটা ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা প্রেক্ষাপটে ইউজিসি কর্তৃক একটা নীতিমালা প্রণয়ন করতে হবে টিউশন ফির উপরে। দাবি আসলে পুরোপুরি আদায় হয়নি, কিন্তু আমাদের এখানে বার্নিং যে কোশ্চেন যেটা ছিল সেটা হলো ভ্যাট প্রত্যাহারটা। আন্তর্জাতিক প্রসঙ্গ, শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। পাশাপাশি অস্ট্রিয়া সীমান্তে আরো বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই অবস্থায় এক অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন এ দেশগুলোতে আশ্রয় প্রত্যাশী শরণার্থীরা। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। আমার পিছিয়ে যে ট্রেনটি যাচ্ছে এই ট্রেনটিরও একটি নির্দিষ্ট গন্তব্য আছে, তবে গন্তব্য নেই এই ট্রেনে উঠা হাজারো শরণার্থী যারা সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান থেকে এসেছে। একের পর শরণার্থীরা এইভাবে ছুটে চলছেন। তারা যাচ্ছেন অস্ট্রিয়ার যে দুটি সীমান্ত আছে সেখান থেকে, সেখানে প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে তাদেরকে পাঠিয়ে দেবে অন্য একটি ক্যাম্পে। এই ক্যাম্প থেকে তারা কোথায় যাবে, জার্মানি নাকি অস্ট্রিয়া নাকি অন্য কোনো দেশে, তার ভবিষ্যৎ তারা কিছু জানে না। ইতিমধ্যে জার্মান এবং অস্ট্রিয়া সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে, আর এসব শরণার্থীরা জানে না তারা কোথায় যাবে। এই বছর প্রায় 4.5 লাখ শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। জার্মানিতে এখন আর শরণার্থীদের মাথা গোঁজা ঠাঁই নেই, এমনটাই আবার দিয়েছেন সেই দেশের সরকার। তবে প্রশ্ন একটাই, কি হবে এসব শরণার্থীদের? হাঙ্গেরির বুদাপেস্ট সেন্ট্রাল রেল স্টেশন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। টনি অ্যাবটকে সরিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। সমালোচনার মুখে নিজ দলের ভেতর অনুষ্ঠিত এক ভোটে টার্নবুলের কাছে পরাজিত হন অ্যাবট। এর ফলে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদও হারাবেন টনি অ্যাবট। সোমবার লিবারেল পার্টির মধ্যে হওয়া এই নির্বাচনে 54 ভোটে জয়লাভ করেন ম্যালকম টার্নবুল। টনি অ্যাবট পান 44টি ভোট। টনি অ্যাবটকে দলীয় প্রধানের পদে রাখা হলে আগামী নির্বাচনে ভরাডুবি হবে, দীর্ঘদিন ধরেই এমন দাবি করে আসছিলেন দলের জ্যেষ্ঠ নেতা টার্নবুল। এতদিন এই সমালোচনা উড়িয়ে দিলেও সোমবার নিজেই নির্বাচনের ঘোষণা দেন টনি অ্যাবট। তবে দলীয় ভোটে উপপ্রধানের পদে বহাল আছেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। আবেগ নয়, গত 6 মাসের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কেবল টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য অজি দলে কয়েকজন সিনিয়রকে না রেখে দল ঘোষণা হলেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী বলেও মনে করেন এই অভিজ্ঞ টাইগার। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এলিট ক্যাম্পের বেশিরভাগ ক্রিকেটার বাংলাদেশ এ দলের হয়ে ভারত সফরে গেলেও বাকিদের নিয়েই এদিন ইনডোরে অনুশীলনে নেমে পড়েন কোচ হাথুরু সিংহে। সংখ্যায় কম হওয়ায় কোচের নজর ছিল সাকিব মুশফিকদের ব্যাটিং অনুশীলনকে ঘিরেই। বোলারদের দিয়েও নেটে ব্যাটিং প্র্যাকটিস করান বাংলাদেশের ক্রিকেটের বদলে দেওয়ার নায়ক শ্রীলঙ্কান হাথুরু সিংহে। বিশেষ করে বিশ্বকাপ ও তারপর কয়েকটি হোম সিরিজে প্রতিপক্ষকে নাকানে চুবানি খাওয়ানোই এখন টাইগাররা দারুণ আত্মবিশ্বাসী, যা মুশফিকের কণ্ঠে আরো স্পষ্ট শোনা গেল। তার মতে আবেগ নয়, কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অজিদের বিপক্ষে জয় পাবে লাল সবুজের বাংলাদেশ। আবেগের কিছু নেই কেন, আপনি যদি বলেন যে লাস্ট 2006 যেভাবে যে টিমটা এসেছিল আমার মনে হয় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট টিম অস্ট্রেলিয়া, তো তাদের এগেইনস্টে যদি এত ক্লোজে গিয়ে বাংলাদেশ টিম হারে, ওই সময় তো কেউ জয় তো দূরের কথা, হয়তো বা এমনও কেউ ভেবেছিল যে 4 দিনও খেলতে পারবে কিনা বাংলাদেশ। তো সেই থেকে বলবো যে আল্লাহর রহমতে আমরা যে ক্রিকেটটা খেলছি এটা যদি আমরা কনসিস্টেন্ট খেলতে পারি, যেটা আমি বললাম যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা 5 দিন খেলতে পারি তো জয় অসম্ভব তো কিছু না। অস্ট্রেলিয়াকে হারানোর হচ্ছে তার বড় সুযোগ নাই, তো আমরা অবশ্যই চেষ্টা করবো দুটো টেস্ট ম্যাচে আমাদের 100% দেওয়ার, মোর দ্যান 100% দেওয়া। যদি টেস্টে ক্রিকেটেও বাংলাদেশ যেভাবে ইমপ্রুভ করছে, আমরা যদি এই দুটো টেস্টে আমরা খুব ভালো খেলি, বছরটা খুব ভালোভাবে শেষ হবে। এদিকে ইনজুরি ও বিশ্রাম দেওয়ার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে তরুণ অস্ট্রেলিয়া দল। তবে মুশফিকের মতে অস্ট্রেলিয়া সব সময় শক্তিশালী, দলে কে আছে আর কে নেই সেটা টাইগারদের কাছে মুখ্য বিষয় নয় বলে মনে করেন টেস্ট অধিনায়ক। টিমটা অলদো ইটস এ ইয়াং সাইড, বাট আমার মনে হয়
অস্ট্রেলিয়া টিম, সো আমাদের সেটা ভুলে গেলে চলবে না। সো আশা করি খুবই ভালো একটা সিরিজের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত হচ্ছি। আপনি যদি লাইনের রেকর্ড খেয়াল করে দেখেন, আমার মনে হয় এখন কারেন্ট যারা আছে মানে টপ 3 মধ্যে এখন সে একজন বোলার, আর এগেন্স্ট লেফট হ্যান্ডে অবভিয়াসলি অনেক ইফেক্টিভ। স্মিথ তো অবভিয়াসলি ওদের সবচেয়ে মেইন প্লেয়ার। আর হ্যাঁ, ম্যাক্সওয়েল হয়তো বা তার কামব্যাক করছে, সে লাস্ট হয়তো টেস্ট খেলেছিল সে ইউএইতে, তো তার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। তো চেষ্টা করবো তাকে যত প্রেসারে রাখা যায় এবং তার যত আর্লি আউট করা যায়। সিরিজে ভালো করতে হলে বোলারদের বল হাতে পারফর্ম ছাড়াও ব্যাট হাতে লম্বা ইনিংস খেলতে হবে বলে মনে করেন বগুড়ার ছেলে মুশফিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে বাংলাদেশ সফরে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ অ্যান্ড্রু ফেকেট ও ওপেনার ক্যামেরন ব্যানক্রাফট এর অভিষেক হতে পারে এই সিরিজেই। মাইকেল ক্লার্কের অবসরের পর স্মিথ নেতৃত্বে যুগের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজে অংশ নিতে এ মাসের 28 তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অজিদের। এ সিরিজে অ্যাডাম বোজেসকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ইনজুরি ও বিশ্রামের কারণে এ সিরিজে খেলবেন না ওয়ার্নার জনসন ও হ্যাজেলউড, তাই পেস আক্রমণ বিভাগের দায়িত্বটা থাকছে স্টার্ক সিডল কামিন্সের ওপর। দলে ফিরেছেন ম্যাক্সওয়েল বার্নস ও উসমান খাজা। সিরিজের শুরুতে 3 থেকে 5 অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অতিথিরা। এরপর চট্টগ্রাম ও ঢাকায় মুশফিকদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবে স্মিথরা। সবশেষ 2006 সালে বাংলাদেশ সফরে এসেছিল অজিরা, তাই দীর্ঘ 9 বছর পর শক্তিশালী অস্ট্রেলিয়া ও টিম বাংলাদেশের মধ্যকার এই টেস্ট সিরিজ ক্রিকেট বিশ্বে বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের কোথাও দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ। 25 সেপ্টেম্বর উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের উল্লাস, যৌক্তিক কাঠামো প্রণয়নের দাবি। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় মিষ্টি বিতরণ। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে মঙ্গলবার রাতে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। এবং শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। আরো বেশি নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত, অনিশ্চিত গন্তব্যে আশ্রয় প্রত্যাশীরা। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।